এদিকে নিষেধাজ্ঞা নিয়ে সরাসরি ভাষণ দিলেন শেখ হাসিনা। তারেক রহমানের সব পথ বন্ধ করে দিল ভারত। ফিনিক্স পাখির মতো ফিরবে আওয়ামী লীগ। আমরা এই দেশে প্রত্যেকটা মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি। আমরা মানুষের জন্য কাজ করি, আর বিএনপি ওরা কি করে? মানুষ খুন করা, অগ্নি সন্ত্রাস, ৩,৮০০ বাস আন্দোলনের নামে পুড়িয়েছে। এদিকে দীর্ঘ ২০ মাস পরে এই প্রথম সরাসরি প্রকাশ্যে ভাষণ দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার আওয়ামী লীগকে নিষিদ্ধ নিয়ে মুখ খুলেছেন তিনি। পতনের ঘণ্টা বেজে উঠল বিএনপির। এবার আন্তর্জাতিকভাবে খেলতে চলেছে আওয়ামী লীগ দলটি। কোথায় আওয়ামী লীগ নিয়ে আমাকে বল। সুতরাং আমি মনে করি ওই যে মৌচাকে ঢিল মারলে এটা যেরকম একদম খাবলে ধরে সব কিছু, সরকার যদি এইটা করে ওই মৌচাকের মতো ঘটনা, এবং আওয়ামী লীগ হয়তো ফিনিক্স পাখির মতো আবার জয়ী হয়ে ফিরে আসতে পারে। অসাংবিধানিক এবং বেআইনিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কারণ কোন আদালত আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন বা গণহত্যাকারী সংগঠন হিসাবে রায় দেয় নাই। আওয়ামী লীগ নিষিদ্ধের পর জামাত আওয়ামী লীগ কি কোনো নাটকীয় সমীকরণ হয়েছে যে জামাত আওয়ামী লীগ সুসম্পর্ক, মানে আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা ঠিক হচ্ছে না। নারায়ণগঞ্জেরও এক জামাত নেতা এরকম একটা বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ ঠিক হয়নি। ঢাকা কিছুটা কাঁচা কাজ করে ফেললো দিল্লির এই হাই প্রোফাইল বৈঠকের আগে, কিন্তু হাসিনা ইস্যুতে বাড়াবাড়ি করা তারেক রহমান সরকার এখন কিছুটা ব্যাকফুটে বলেই দাবি দিল্লির কূটনৈতিক মহলে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আমরা এই দেশে প্রত্যেকটা মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি। আমরা মানুষের জন্য কাজ করি, আর বিএনপি ওরা কি করে? মানুষ খুন করা, অগ্নি সন্ত্রাস, ৩,৮০০ বাস আন্দোলনের নামে পুড়িয়েছে। এবারে যেটা দেখলাম যে ওরা এত জঘন্য, এই জামাত বিএনপি এদের না আছে চক্ষু লজ্জা, না আছে কিছু, সবগুলি হচ্ছে চোর খুনি। নইলে এইভাবে কোনো মানুষকে মারতে পারে না। আমরা তো 15 বছর 7 মাস একটানা ক্ষমতায়, তখন যদি আমরা এই প্রতিশোধ নিতে যেতাম তো একজনও থাকতে পারতো? বিএনপির নাম নিশানা নেওয়া বা জামাত, আমরা তো তা করিনি। সবসময় আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি, আমরা মানুষের অধিকার নিশ্চিত করছি। আমি যে সামাজিক নিরাপত্তা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, পারিবারিক কার্ড, সে আমরা যা দিচ্ছি সবার জন্য। যারা গরিব তাদেরকে বিনামূল্যে ঘর করে দিয়েছি, যারা ভূমিহীন তাদেরকে। কে কোন দল বা আমাকে ভোট দেয় কি না দেয় সেটা তো না। আমি যে বাংলাদেশ আমার বাবা স্বাধীনতা এনে দিয়েছেন, তিনি চেয়েছেন দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে, তিনি চেয়েছিলেন এই দেশকে উন্নত করতে, এই দেশের প্রত্যেকটা মানুষের জীবনমান উন্নত করতে। আমি সেটাই করব, আমি তাই করে দিয়েছিলাম। কিন্তু আজকে সবচেয়ে দুঃখ লাগে যে আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি, দিন রাত পরিশ্রম করছি। আমার ওই 10 বছরের বাচ্চা, তাদেরকে তো আমার বোনের কাছে দিয়ে আসছি, বোনই দেখছে, এরপরে তো হোস্টেলে রেখে দিয়েছিলাম। ওদের তো একটা দিন ভালোভাবে দেখতেও পারিনি, খাওয়াতে পারি, কিচ্ছু করতে পারিনি। হ্যাঁ, তারা নিজেরা কষ্ট করছে, লেখাপড়া শিখছে, বিশ্বের ভালো ভালো শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে নিজেদের কাজ নিজেরা করে খায়। ওদেরকেও ছাড়ে নাই, কিন্তু প্রত্যেকে এক একটা কাজ করে, চাকরি বাকরি করে খায়। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, সবার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের বিরুদ্ধে রায়ও দিয়ে দিয়েছে। এবং ওরা তো বিভিন্ন বিষয়ে থাকে, যে ইংল্যান্ডে লয়াররা আইনজীবীরা দেখে হাসে, ওইটা আবার কেমন মামলা, তোমাদের দেশে কীরকম মামলা হয়, কীরকম আইনজীবী, কীরকম জুডিশিয়ারি। মানে বাংলাদেশটাকে একটা হাস্যাস্পদ করে দিয়েছে বিদেশে। চুরি চামারি করে টাকা পয়সা মানি লন্ডারিং করে নিজেরা তো পয়সা বানিয়ে ফেলেছে। কিন্তু এই দেশটাকে ধ্বংস করার জন্য যে চক্রান্ত, এখন তো আস্তে আস্তে চক্রান্ত বের হচ্ছে। এবং তাদের তো লক্ষ্যই ছিল আমাদের 2 বোনকে শেষ করবে, তারপরে আওয়ামী লীগ নেতাদের মেয়ে শেষ করে দেবে। আওয়ামী লীগকে বলছে ব্যান করছে, ওরা ব্যান করাকে অবৈধভাবে ক্ষমতা দখল করে তারা জোর করে ক্ষমতা নিচ্ছে, ডাকাতি করে। আওয়ামী লীগ জনগণের সংগঠন, এই মানে উপমহাদেশের সবচেয়ে প্রাচীন সংগঠন। এই ওদের জন্ম তো অনেক পরে। এক একজন অবৈধভাবে ক্ষমতা দখল করছে, তাদের পকেট থেকে বের হয়েছে। আমরা তো তা না, আমরা মাটি মানুষের সাথে। সেজন্য বাংলাদেশের মানুষের উপর এত অত্যাচার করার পরেও মানুষ তো এই আওয়ামী লীগকে ভালোবাসে। আজকে যেভাবে এক একটা পরিবারকে তারা ধ্বংস করে দিচ্ছে, ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, মাছের ঘের, মুরগির খামার, গরুর খামার, কিছু রাখছে না, সবই ধ্বংস। কিন্তু এই ধ্বংস করলে তো দেশের কত বড় ক্ষতি হয়। খালি আমার একটা পরিবারকে খালি ক্ষতিগ্রস্ত করছে না, দেশেরও ক্ষতিগ্রস্ত করছে। এতে ওদের কিছু আসে যায় না, নিজের আসতে লুটে পড়ে খেতে। আমি এটুকু বলবো যে আমি আসার পর থেকে আপনাদের কাছ থেকে শুনি, আমার খুব কষ্ট হয়। কারণ আমিও তো একদিনে মাত্র 15 দিন আগে দেশ ছেড়ে গেলাম। হঠাৎ শুনলাম কি, মা নাই, 3টা ভাই, 2 ভাইয়ের স্ত্রী, আমার চাচা, ফুফাতো ভাই বোন মিলে 18 জন তারা নিহত। একই দিনে বাপ মা ভাই সব হারালাম, অসহায়
কোথায় যাব, কি করব? 6টা বছর রিফিউজি হিসেবে থাকতে হলো আমাদেরকে। নিজেদের নামটা আমরা ব্যবহার করতে পারতাম না। তারপরেও কিন্তু দেশে ফিরলাম, যখন সুযোগ পেলাম ফিরে এসে একটা চিন্তাই মাথায় ছিল যে গরিবের মুখে হাসি ফোটাতে চেয়েছেন আমার বাবা। দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবে, মানুষের জীবনমান উন্নত করবে। গ্রাম পর্যায়ে পর্যন্ত উন্নতি করে দিয়েছি, ঘরে ঘরে বিদ্যুৎ, রাস্তাঘাট সব কিছু, ছেলে মেয়েদের লেখাপড়া, বৃত্তি, উপবৃত্তি। প্রায় 3,80,00,000 ছেলে মেয়েদেরকে আমি খালি বৃত্তি দিতাম, উপবৃত্তি দিতাম, বিনা পয়সায় বই, মেয়েদের শিক্ষা অবৈতনিক, সবই তো করে দিয়েছিলাম। যুবকদের জন্য কর্মসংস্থান ব্যবস্থা, কর্মসংস্থান ব্যাংক করছি, সেখানে কোনো জামানত ছাড়া তারা ঋণ নিয়ে ব্যবসা করতে পারে। বর্গা চাষিদের বিনা জামানতে ঋণের ব্যবস্থা করে দিয়েছি। কৃষকের ফসল যাতে বেশি উৎপাদন হয়, মানুষের জন্য খাদ্য কষ্ট না থাকে, সেটা আমরা নিশ্চিত করে দিয়েছি। আমাদের অপরাধটা কি? কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে 30 প্রকার ওষুধ বিনামূল্যে দিয়ে চিকিৎসা করাই। তারপরে আমাদের নেতাকর্মী এত অত্যাচার কেন? যারা অত্যাচার করেছে সব নাম তালিকা রেখে দিতে হবে। দিন একভাবে যায় না। আমরা তো 15 বছর 7 মাস ক্ষমতায় ছিলাম। হ্যাঁ, ক্ষমতা থাকার জন্য তো আমরা মানুষ হত্যা করি নাই, কিন্তু আমার নামে মিথ্যা অপবাদ, সেখানে 1400 মানুষ হত্যা করছে। আজ পর্যন্ত নামও বলতে পারলো না 1400 মানুষের। তার মধ্যে 456 জন তো জীবন্ত ফিরে আসছে, যাদের কথা বলছে তারা কেউ শহীদ হয়নি। 52 জন মারা গেছে অসুখ বিসুখ হয়ে, আর বাকি নামের কোনো ঠিকানাই নাই। এই যে মিথ্যাচার করে করে এরা মানুষকে বিভ্রান্ত করে যেভাবে ঘটনা ঘটালো, এখন দেশের মানুষ তো টের পাচ্ছে। সেই সময় যে মিথ্যাচার করে তাদেরকে ধোঁকাবাজি দিয়ে তারপরে যে আমাকে সরকার থেকে হাঁটালো, এখন কি অবস্থা দেশের? চাল, ডাল, তেল, লবণ প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। কোনো মানুষের জীবনে নিরাপত্তা নাই, না ঘরের নিরাপদ, না বাইরে নিরাপদ, না রাস্তায় নিরাপদ। মানুষের জীবনের কোনো মূল্যই এদের কাছে নাই। এভাবে একটা দেশ চলতে পারে না। প্রত্যেকটা মানুষের অধিকার আছে বাংলাদেশে। আর মারার পরে আবার উল্টো মামলা দেয়, আর যারা মারে তারা হলো হিরো। তো এই হিরোরা কীভাবে জিরো হয় নিশ্চয় একদিন হবে। আপনারা যারা আপনজন হারিয়েছেন, আমি জানি আপনাদের কষ্ট, কারণ আমি তো আপনজন হারা। আর এখনও তো আমাদের ঘর বাড়ি সব তো লুটপাট, ব্যাংক ট্যাঙ্ক সব লুট, সব বন্ধ। এমনকি লকারে আমার নানি, দাদি, মা, আমাদের যা কিছু গহনাগাটি যা ছিল, ছেলে মেয়েদের বিয়ে হয়েছে, সেগুলি সব লুট করে নিয়ে গেছে। সেই পাকিস্তান আমল থেকে আমার ব্যাংকে লকার, সে তা ভেঙে চুরে সব নিয়ে চলে গেছে। নিয়ে যাক, আমার কোনো আফসোস নাই, কারণ যেখানে আমার আওয়ামী লীগের নেতাকর্মী সেই তৃণমূল থেকে তাদের উপরে যে অত্যাচার, নির্যাতন, বাড়িঘর ভেঙে ফেলে, আগুন দেওয়া, পোড়ানো, সব হারা তারা। কাজে সেখানে আমাদের কোনো আফসোস নেই ব্যাপারে। আমি আর এনা বলেছি যে আমাদের কোনো আফসোস নেই। যদি আমাদের কিছু থাকে জনগণকে দিয়ে দিচ্ছে, আবার জনগণকে দেবো। 32 নম্বর বাড়িটা আমরা তো 2 বোনের বাড়ি নেই না, আমরা তো জনগণকে দান করে দিয়েছিলাম। যে আমার বাবা তো সারা জীবন এই দেশের মানুষের জন্য করেছে, কাজে মানুষের জন্যই ওটা থাক। আমরা যখন এই বাড়িটা দিয়ে দিই, আমাদের কিন্তু ঢাকা শহরে কোনো থাকার জায়গা ছিল না, নিজেদের কোনো ঘর বাড়ি আমাদের কিছু ছিল না, কিন্তু আমরা দিয়ে দিয়েছিলাম যে না, এটা জনগণের সম্পদ, আমাদের এখানে কোনো অধিকার নাই। আচ্ছা, সেই বাড়িটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিল কেন? এখন বাড়িটা ভাঙার পরে ভাঙা ইটের টুকরা, কেউ সেখানে যেতে পারবে না। মানে ওই বাড়ির একটা ইটের টুকরাকেও ওদের ভয়। আগে ইউনূসের ভয় ছিল, এখন তারেকেরও ভয়। মনে হচ্ছে ওই ইটের টুকরাগুলি বোধহয় ওদের কপালে এসে পড়বে। হ্যাঁ, একদিন পড়বে, এতে কোনো সন্দেহ নাই। আপনারা ধৈর্য ধরে থাকেন, আমার মনে হয় দিন একদিন আসবে, সেদিন বেশি দূরে না। কারণ ইউনূস ব্যর্থ হয়ে গেছে। তাদেরকে যারা নিয়ে আসছিল ক্ষমতায়, ভাবছিল একেবারে 30 সাল 35 সাল পর্যন্ত সে থাকবে, কিন্তু সে তো পারলো না। এখন যাকে নিয়ে আসছে এরও তো মুচলেখা দিয়ে চলে গেছিল। অস্ত্র চোরা কারবারির মামলায় সাজাপ্রাপ্ত, টাকা পাচার করার মামলায় সাজাপ্রাপ্ত, আমেরিকার গোয়েন্দা সংস্থা এসে সাক্ষী দিয়ে গেছে, সেই সাক্ষীতে সাজাপ্রাপ্ত, লুটপাটে সাজাপ্রাপ্ত। আর সে হয়েছে এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এক বাটপার চোর চলে গেছে, আর ডাকাত এসে বসছে। একই অবস্থা, কোনো পরিবর্তন নাই। এই যে ইলেকশন হয়ে গেল, সবাই ভাবছিল যে একটা গণতন্ত্র আসবে। কিসের গণতন্ত্র আসলো? তাও তো আসেনি। বড় মানুষের কষ্টই। এখন আমার আওয়ামী লীগ নেতাকর্মীর উপরে তারা অত্যাচার করে যাচ্ছে। এখন সময় আসছে, রুখে দেওয়াতে হবে। কাজেই সবাইকে আপনারা একটু ধৈর্য ধরে থাকেন, ইনশাল্লাহ দিন একদিন ফিরবে। আর যারা এইভাবে আপনাদের উপরে আঘাত করছে, তাদের প্রত্যেকটা ফোঁটা রক্তের আমরা হিসাব নেব। এটা আমার ওয়াদা জনগণের কাছে, আপনাদের কাছে। দীর্ঘ 18 মাসেরও বেশি সময় ধরে চলা ভারত ও বাংলাদেশের মধ্যে তীব্র কূটনৈতিক উত্তেজনার পর দ্বিপাক্ষিক সম্পর্ক মেরামতের লক্ষ্যে বুধবার সন্ধ্যায় 3 দিনের সরকারি সফরে নয়াদিল্লিতে এসে পৌঁছেছেন খলিলুর রহমান। বৃহস্পতিবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দিল্লির হায়দ্রাবাদ হাউসে সেই আনুষ্ঠানিক বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একান্ত আলোচনাও করেছেন খলিলুর রহমান। জানি কূটনৈতিক মহলে তীব্র কৌতূহলের জন্ম হয়েছে। তবে জানা যাচ্ছে জয়শঙ্করের সঙ্গে ওই একান্ত বৈঠকেও বাংলাদেশের প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও ছিলেন। উল্লেখ্য, তিনিও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে দিল্লি সফরে রয়েছেন। আর এই মুহূর্তে কূটনৈতিক মহলের জোর জল্পনা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করার ইউনূস সরকারের নির্দেশকে, যেখানে এই অধ্যাদেশকে আইনে রূপান্তরিত করা নিয়ে ভারত কোনো কথা বলল কিনা। প্রসঙ্গত, এর আগে বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরকে যাত্রা বিরতি বলে উল্লেখ করেছিল সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
তাদের জারি করা ওই বিবৃতিতে বলা হয়েছিল, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগামী 10 থেকে 12 এপ্রিল 2026 তারিখে মরিশাসে অনুষ্ঠিত হতে চলা ভারত মহাসাগরীয় সম্মেলনে অংশগ্রহণ করার উদ্দেশ্যে 7 এপ্রিল ঢাকা ত্যাগ করবেন। ইতিমধ্যে তিনি নয়াদিল্লিতে যাত্রা বিরতি করবেন, আর সেখানে ভারতের বিদেশমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রীর সঙ্গে সৌজন্য বৈঠকে অংশগ্রহণ করবেন। কূটনৈতিক মহলে এই বিবৃতি নিয়েও জোর আলোচনা শুরু হয়। একদিকে বলা হচ্ছে নয়াদিল্লিতে যাত্রা বিরতি করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, একই সঙ্গে বলা হয়েছে তিনি একাধিক দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। আবার যে অনুষ্ঠানে মরিশাসে তার যোগ দিতে যাওয়ার কথা, সেটারও মূল আয়োজক ভারতবর্ষ। ফলে বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয়ের ওই বিবৃতির মাধ্যমে অন্য কোনো বার্তা দিতে চাইল তারেক রহমানি সরকার। কিন্তু প্রশ্ন উঠছে, এটা কেন করতে চাইছেন তারেক? দিল্লির কূটনৈতিক মহলের মতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে খলিলুরের মধ্যে অনুষ্ঠিত এই আলোচনার লক্ষ্যই ছিল দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন করে শুরু করা এবং সহযোগিতা জোরদার করা। বাংলাদেশের তরফে এই আলোচনার প্রধান বিষয়গুলির মধ্যে রয়েছে গঙ্গা তিস্তা নদীর জলবন্টন, সীমান্তে বেসামরিক নাগরিকদের মৃত্যু, জ্বালানি সরবরাহ, ভিসা পরিষেবা চালু এবং জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য বাংলাদেশের প্রার্থী পদ নিয়ে সমর্থন আদায় করা। কেউ কেউ দাবি করেছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টিও উত্থাপন করতে পারেন খলিলুর রহমান এবং হুমায়ুন কবির। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এটা তোলা হয়েছে কিনা বা আলোচনায় এই ইস্যু এলেও কতটা চাপে থাকবেন খলিলুর এবং হুমায়ুন, সেটা নিয়েও কৌতূহল রয়ে গেছে। এই মুহূর্তে বাংলাদেশের বিএনপি সরকার আওয়ামী লীগের ওপর থাকা নিষেধাজ্ঞা সংক্রান্ত অধ্যাদেশটি এবার জাতীয় সংসদ বিল পাশ করে আইনে রূপান্তরিত করছে। আর এর জন্য বিএনপি সরকার বাংলাদেশের সন্ত্রাস বিরোধী আইনে সংশোধন করেছে বিএনপি সরকার। পাশাপাশি বুধবার বিকেলে খলিলুর ঢাকা ত্যাগ করার কয়েক ঘন্টা আগে ঢাকা পুলিশ গ্রেপ্তার করেছিল হাসিনা সরকারের আমলে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে। ওয়াকিবহাল মহলের মতে এর মাধ্যমে তারেক রহমান সরকার নয়াদিল্লিকে বিশেষ বার্তা দিতে চাইল। সেই কারণেই ঢাকার নতুন সরকারের সঙ্গে দিল্লির এই প্রথম হাই লেভেল বৈঠক নিয়ে কূটনৈতিক মহলে চলছে জোর চর্চা। তবে সংশ্লিষ্ট মহলের মতে গঙ্গা জলবন্টন চুক্তি এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে তেল সংকট মোকাবিলা করতে ভারতের সাহায্য প্রার্থী ঢাকা কিছুটা কাঁচা কাজ করে ফেলল দিল্লির এই হাই প্রোফাইল বৈঠকের আগে। কারণ গঙ্গা জলবন্টন চুক্তির নবীকরণের জন্য আগামী 18 এপ্রিল ফের বৈঠকে বসবে দুই দেশ। তার আগে খলিলুর জয়শঙ্করের মধ্যে এদিনের বৈঠক অনুঘটকের কাজ করতে পারত। কিন্তু হাসিনা ইস্যুতে বাড়াবাড়ি করা তারেক রহমান সরকার এখন কিছুটা ব্যাকফুটে বলেই দাবি দিল্লির কূটনৈতিক মহলের। যদিও খলিলুরের এই দিল্লি সফরের সবচেয়ে বেশি কৌতূহল সৃষ্টি করেছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠকটিও, যা ইতিমধ্যেই দিল্লিতে হয়ে গিয়েছে বলেই জানা গিয়েছে। সূত্র বলছে অজিত ডোভাল এবং খলিলুর রহমানের মধ্যে দ্বিতীয় বৈঠকের আলোচনার মধ্যে ছিল বাংলাদেশ পাক সন্ত্রাসী গোষ্ঠীগুলি এবং আইএসআইয়ের গতিবিধি সংক্রান্ত বিষয়। ফলে এবারে দিল্লি সফর তারেক রহমান এবং খলিলুরের খুব একটা সুখকর নাও হতে পারে বলে মনে করছেন কূটনৈতিক মহলের একটা বড় অংশ। এখন হঠাৎ করে সংসদে জামাতের আমিরের সুর পাল্টে গেছে। তিনি বলছেন সব দলকে রাজনীতি করতে দিতে হবে, সব দলের রাজনীতি করার অধিকার রয়েছে। হঠাৎ করে এই পাল্টা সুরে গান কেন শোনা যাচ্ছে? সুরটা পাল্টে গেল কেন? অন্য কোনো কিছু কি ঘটেছে? কিংবা এখন কি তিনি টের পাচ্ছেন যে নিজের ঘরে আগুন ধরার মতো অবস্থা হয়েছে, সেই কারণেই তার সংসদে বক্তব্য পরিবর্তন হয়ে গেছে? তাহলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার কি হবে? একদিন আগেই যখন সংসদে বিল পাশ হলো, যেই অধ্যাদেশ প্রফেসর ইউনূসের সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ, এবং যে অধ্যাদেশের মাধ্যমে তাদের দাবির প্রেক্ষিতেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল, সে সময় তো জামাত বিরোধিতা করেনি, সেই অধ্যাদেশের বিরোধিতা করেনি। যখন কণ্ঠভোটে এটা হাঁ নাতে যায়, তখন তো জামাত এটাতে না ভোট দেয়নি। জামাত তো বলেনি যে, কিংবা এনসিপি তো বলেনি যে এটা আমরা পাশ করতে চাই না। ওখানে বলা হয়েছে, স্পিকার বলেছিলেন সর্বসম্মতিক্রমে, তার মানে হচ্ছে না ভোটে একটি ভোটও না পড়ায়, সর্বসম্মতিক্রমে ওই অধ্যাদেশের পক্ষে মত পড়ায়, সর্বসম্মতিক্রমে অধ্যাদেশটি পাশ হলো, বিলটি পাশ হলো। আজকে হঠাৎ করে জামাতের আমিরের যে বক্তব্য পরিবর্তন হয়ে গেল সংসদে, চলুন একটু জেনে দেখি যে কোন প্রেক্ষাপটে তার এই বক্তব্য পরিবর্তন হলো এবং তার নিজের ঘরে আগুন লাগার উপক্রম হয়েছে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জামাতের হঠাৎ বক্তব্য পরিবর্তন। এখন তারা চায় সব দল রাজনীতি করুক, সব দলের অধিকার থাকুক। তাহলে কি তারা চায় যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা হোক, আওয়ামী লীগ আবার রাজনীতি করতে পারুক, তাদের উপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক? কি বলছেন তিনি? কালবেলার শিরোনামটা দেখে নিন। সেখানে তিনি বলছেন দেশের প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন কার্যক্রম পরিচালনা করুক জামাত আমির। এই বক্তব্য আমরা বিএনপিকেও দিতে দেখেছিলাম। বিএনপিও বলেছিল যে তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে নয়। একটি খবর আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে সালাউদ্দিন আহমেদের বক্তব্য নিয়ে ডেইলি স্টার এরকম একটা শিরোনাম করেছিল, দেখে নিন। সেখানে তিনি বলেছিলেন নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ চাওয়া হবে, ভয়ঙ্কর চর্চা। সালাউদ্দিন আহমেদ যখন জামাত এনসিপি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চাচ্ছিল, সেই সময়ে এই বক্তব্য তিনি দিয়েছিলেন। গণমাধ্যমে সেটা প্রকাশিত হয়েছিল, তাও ডেইলি স্টারের মতো গণমাধ্যমে।
এই যে বক্তব্যের তারপরে আমরা দেখলাম যে বিএনপি সংসদে পাশ করলো ওই সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ, যে অধ্যাদেশের ভিত্তিতে প্রফেসর ইউনূস আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিশ্চিত করেছিলেন। তার মানে বিএনপিও ওই নিষেধাজ্ঞার ব্যাপারটা আরও প্রতিষ্ঠিত করলো, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকলো না। তার মানে বক্তব্য চেঞ্জ হয়ে গেল। তার মানে বক্তব্যটা চেঞ্জ হয় সময় কাল এগুলো ভেদে, মানে যার যেরকম সময় যখন যেটা প্রয়োজন বক্তব্য দেওয়ার তখন সেই রকম বক্তব্য রাজনৈতিক নেতারা দিয়ে থাকেন। কি বলছেন জামাতের আমির? দেশের প্রত্যেকটি রাজনৈতিক সংগঠনের কার্যক্রম পরিচালনার পক্ষে নিজের দলের অবস্থান জানিয়েছেন জামাতের আমির। তিনি বলেছেন, আমরা চাই প্রিয় বাংলাদেশ রাজনীতির সুস্থ ধারায় জনগণের প্রতি দায় ও দরদ নিয়ে, দেশের প্রতি ভালোবাসা নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন এদেশের রাজনীতি পরিচালনা করুক। এই ভালো কথা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চেয়ে আন্দোলন করার সময় কোথায় ছিল? তখন বেমালুম ভুলে গিয়েছিলেন। এখন কেন মনে হলো সেটা আস্তে আস্তে বেরোচ্ছে। চলুন পরের ব্যাপারে যাই। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আজম খান জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল 2022 সংশোধন করে 2026 বিল পাশের জন্য প্রস্তাব করেন। সে সময় এর বিরোধিতা করেন জামাতের আমির। এবং বক্তব্যের শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে শফিকুর রহমান বলেন, 75-এর পট পরিবর্তনের পর ক্ষমতার ধারাবাহিকতায় মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে নিঃসন্দেহে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে, যার সুফল পরবর্তী পর্যায়ে পেয়েছে। এবং আজকে পার্লামেন্টেও সেই ধারাবাহিকতার যে অংশ, আজকের পার্লামেন্টটাকেও সেই ধারাবাহিকতার অংশ তিনি দেখছেন। তিনি বলেন, 79 সালে অল পলিটিক্যাল পার্টি রিভাইভাল অ্যাক্টের মধ্য দিয়ে আওয়ামী লীগেরও আবার পুনর্জন্ম হয় বাংলাদেশে। সে সময়ে যে কয়টা দল ছিল সবগুলোই রাজনীতি করার অধিকারটুকু ফিরে পায়, আমরাও পেয়েছি। আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের পাশাপাশি যে মহান ব্যক্তি এই উদ্যোগ নিয়েছিলেন তার প্রতিও কৃতজ্ঞতা আদায় করেছি। শফিকুর রহমান বলেন, এই বিলে প্রস্তাব করা হয়েছে যে জিনিসটা স্বাধীনতার পরে তখনকার শাসকও তা আনেননি। স্বাধীনতার পরে তখনকার শাসক মানে তার নাম উচ্চারণ করতে আপনার একটু মানে কুণ্ঠাবোধ হয়, একটু ইতস্তত করেন, একটু লজ্জাবোধ হয়, একটু সংকোচ হয়, তাই তো? মানে স্বাধীনতার পরে শাসনে কে ছিলেন? বঙ্গবন্ধুর নামটা বঙ্গবন্ধু না বলেন, আপনি তো বলবেনই না, কিন্তু শেখ মুজিব বলতেও একটু বোধহয় মানে একটু লজ্জা হয় কিংবা একটু ঘৃণা হয়। কারণটা কি? কারণটা তো আমরা সবাই জানি। তিনি ওইটাকে স্কিপ করে বলছেন, স্বাধীনতার পরে তখনকার শাসকও তা আনেননি, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানও আনেননি, 3 বারের অতি সম্মানীয় প্রধানমন্ত্রী তিনিও আনেননি, অর্থাৎ খালেদা জিয়ার কথা বলছেন। এই জিনিসটা নিয়ে আসলেন সংজ্ঞায় অন্তর্ভুক্ত করে ফ্যাসিস্টের একজন বিকৃত প্রতিভূ শেখ হাসিনা। আচ্ছা, পরবর্তীতে অন্তর্বর্তী সরকারও এর ধারাবাহিকতা রক্ষা করেছে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে তো আপনাদের দহরম মহরম সম্পর্ক ছিল, তাহলে সেটা অন্তর্বর্তী সরকারকে করতে দিয়েছেন কেন? সেটাও তো একটা বড় প্রশ্ন। তার মানে আপনারা পেরে ওঠেননি। জামাত আমির বলেন, কি আছে এতে? এতে 3টা সংগঠনের নাম দেওয়া হয়েছে, তৎকালীন মুসলিম লীগ, জামাত ইসলামী ও নেজামি ইসলামী। পাক সেনা ও আরও কিছু সহযোগী ফোর্সের সঙ্গে এই 3টা রাজনৈতিক সংগঠনের নাম এসেছে। তিনি আরও বলেছেন, বর্তমান উপস্থাপনাতেও তাদের নাম বলা হয়েছে। আল্লাহই ভালো জানেন 71-এর এই চরম সময়ে কার কি ভূমিকা ছিল। আল্লাহ তাআলা এর একমাত্র পূর্ণাঙ্গ সাক্ষী, বাকিরা আংশিক সাক্ষী। আল্লাহই ভালো জানেন, আল্লাহ তো সবকিছুই ভালো জানেন, কিন্তু মানুষ কি কিছুই জানে না? 71-এর ঘটনা মানুষ কিছুই জানে না, মানে আপনি বলতে চাইছেন যে আল্লাহর উপরে ছেড়ে দিয়ে এই ব্যাপারটা যেন ডিসমিস করে দেওয়া হয়, এই ব্যাপার নিয়ে কেউ কোনো কথা বলবে না, শুধুমাত্র এই ব্যাপার নিয়ে কথা বললে একমাত্র আল্লাহই কথা বলবে, মানুষ তার সৃষ্টি মানুষ কোনো কথা বলবেন না, কারণ ব্যাপারটা যেহেতু জামাত সংশ্লিষ্ট ইস্যু। এখন ব্যাপারটা আপনাদের কাছে এখনো যদি ধোঁয়াশা থাকে তাহলে আরেকটু পরিষ্কার করে, আজকে সংসদে যে মুক্তিযুদ্ধ নিয়ে যে বিলটা পাশ হয়েছে, জামুকা বিল, সেই বিলে জামাত ইসলাম, নেজামি ইসলাম এবং মুসলিম লীগ এই 3 দলকে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী এবং তাদের বিরুদ্ধেই বাংলাদেশের মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছে, এই বিল আনুষ্ঠানিকভাবে সংসদে পাশ হয়েছে। এবং তাতেই জামাতের গাত্রদাহ তৈরি হয়েছে। এবং সবথেকে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এনসিপি পর্যন্ত সেই বিলের বিরোধিতা করেনি, সমর্থন জানিয়ে স্পিকারকে লিখিত দিয়েছে। এতে করে আরও বেশি অসহায় বোধ করেছে আজকে জামাত সংসদে। এই কারণেই জামাতের আমিরের বক্তব্যে একটা পরিবর্তন আমরা দেখছি। তিনি যখন টের পাচ্ছেন যে এই অধ্যাদেশ বিল আকারে পাশ হওয়ার পরে যে কোনো মুহূর্তে জামাতের উপরে দুর্যোগ নেমে আসতে পারে, জামাতকে নিষিদ্ধ করে দেওয়া হতে পারে, আদালতে জামাতের বিচার হতে পারে, আদালতে যে কেউ এখন যদি মামলা করে ফেলে এই সাংবিধানিক পরিবর্তনের ব্যাপারটা নিয়ে, মামলা করে ফেললে আদালত দল হিসেবে জামাত ইসলামীর বিচার করে ফেলতে পারে, এরকম একটা শঙ্কা যখন তৈরি হয়েছে, তখন তিনি বলছেন সব দলের অংশগ্রহণ, সব দলের রাজনীতি করার অধিকার থাকার কথা, যেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানে বহুদলীয় গণতন্ত্রের যে চর্চা, তারপরে তার আমলে শেখ হাসিনার দেশে ফেরা, সেই ব্যাপারগুলো তিনি বলেছেন যে আওয়ামী লীগও রাজনীতি করার অধিকার পেয়েছিল। আওয়ামী লীগকে তখনও রাজনীতি থেকে দূরে রাখা হয়েছিল 75-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে, কিন্তু বেশি দিন সেটা স্থায়ী করা যায়নি, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দিতে হয়েছে। সেই সময়টা কিন্তু মাত্র 4 বছর, তার মধ্যেই আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দিতে হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকেও ফিরতে দিতে হয়েছে।
এই ব্যাপারগুলো তিনি স্মরণ করেছেন। স্মরণ করার একটাই কারণ যে কিছুদিন আগে যে তিনি আওয়ামী লীগের নিষিদ্ধ মানে ঘোষণা চেয়ে এনসিপি এবং হাসনাত আবদুল্লাদের আন্দোলনে রসদ জুগিয়েছেন, জনবল সাপ্লাই দিয়েছেন এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং শাহবাগে ওই আন্দোলন থেকে মানে মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগান পর্যন্ত আমরা শুনেছি। সেই স্লোগান কারা দিয়েছে তার দায়ভার এনসিপির নেতারা নিতে চাননি। সেরকম একটা পর্যায়কে এখন ভুলে গিয়ে এখন সব দলের রাজনীতি করার সুযোগের কথা বলছেন। এই কারণেই কি যে আজকে অধ্যাদেশটি পাশ হয়েছে যেখানে যুদ্ধাপরাধী দল হিসেবে জামাতের নাম চলে এসেছে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার কাছে কি এটা মনে হয় না যে রাজনৈতিক ব্যক্তিরা, শুধুমাত্র জামাতের কথা বলে লাভ নাই, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, যাদের কথাই বলেন না কেন, রাজনীতির মানুষগুলো তাদের কথার পরিবর্তন করে সুবিধাজনক সময়ে, এবং এটা বাংলাদেশের রাজনীতির একটা নিয়মিত চিত্র? তো দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।